আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো। শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি বলতে স্যাররা কি বুঝেন বলেন তো? প্রাইভেসি বলতে কি বুঝায়? আমরা নর্মালি কি বুঝি গোপনীয়তা। প্রাইভেসি বলতে? হুম, বলেন, কেউ একজন বলেন। স্যার, কোনো ইনফরমেশন বা কোনো কিছু গোপন রাখা, গোপনীয়তা। হ্যাঁ, কোনো কিছু গোপন রাখা, হ্যাঁ। কিরকম হইতে পারে এরকম ইনফরমেশন? লাইক পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড হইতে পারে। টু আমরা ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন, হ্যাঁ হইতে পারে। অথেন্টিকেশনের যে ক্রিডেনশিয়াল গুলা থাকে সেগুলো হইতে পারে। আর কি কি হইতে পারে? ওটিপি। ওটিপি হইতে পারে। তারপর আরো অন্যান্য কেউ একজন বলেন, অন্য কারো মাথায় যদি থাকে যে কি কি ধরনের ইনফরমেশন আমরা চাই না অন্য কেউ জানুক। হুম, অন্যরা কেউ বলেন। গোপাল চন্দ্র আছেন? স্যার, হ্যাঁ, বলেন তো দু একটা গোপন তথ্য যেটা আমরা চাই না মানুষ জানুক। কিরকম ইনফরমেশন গোপন থাকতে পারে বা প্রাইভেট থাকতে পারে? ক্রেডিট কার্ডের ইনফরমেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ক্রেডিট কার্ড। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন বর্তমানে আমরা যে বিকাশ নগদ ইউজ করি, এগুলা পিন টিন ক্রেডিট কার্ডের নাম্বার হইতে পারে। হইতে পারে, গুড। অন্য আরো দু একজন কোনো পয়েন্ট বলতে পারবেন? আচ্ছা, যাই হোক। তো মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে যে প্রাইভেট ইনফরমেশন বলতে কি বোঝায়। তো আমরা ইনফরমেশন প্রাইভেসি, এটা হচ্ছে একটা টার্ম, হ্যাঁ। এই ইনফরমেশন প্রাইভেসির মধ্যে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি, ঠিক আছে? একটা হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি, আর একটা হচ্ছে আমাদের ডেটার প্রাইভেসি। তাহলে কমিউনিকেশনের প্রাইভেসি বলতে বোঝায় এই যেমন ধরেন আমরা যখন মেসেজ করি কাউকে, হ্যাঁ? আমরা ধরেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো বা হোয়াটএভার বিভিন্ন ধরনের মেসেজ সোশ্যাল মিডিয়া যেই কমিউনিকেশন সাইট গুলো ইউজ করতেছি। তো আমরা চাই না যে এইগুলার মেসেজ গুলা যাতে প্রাইভেট থাকুক, কেউ যাতে দেখতে না পারুক যে আমি কি মেসেজ করতেছি, হ্যাঁ, বা আমি কি ছবি পাঠাচ্ছি, কি ভিডিও করতেছি, এগুলো এগুলা আমরা চাই না প্রাইভেসি থাকুক। স্যাররা শুনতেছেন? জি স্যার, আমরা চাই এবং এই হ্যাঁ কারণে তো পরবর্তী এনক্রিপ্টেড করা হইলো। হ্যাঁ, পরে ইনক্রিপ্টেড করা হয়। তারপরে চিন্তা করেন যে এই যে আমরা যখন ফোনে কথা বলি, এই যে কয়েকদিন আগে দেখছেন না আন্দোলনের সময় যে লাস্ট প্রাইম মিনিস্টারের কাছে যে সব মন্ত্রী এমপি সবার ফোন কলের রেকর্ড তার কাছে একটা রিপোর্ট আকারে যায়, যে কে কখন কি কথা বলতেছে না বলতেছে, এরকম দেখছিলেন না নিউজ? একজন আসছে, একটু এন্ট্রি দিয়ে নিই। দেখছিলেন এরকম? আচ্ছা, যাই হোক। তো এই যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমাদের কমিউনিকেশনের প্রাইভেসি। তার মানে হচ্ছে যখন আমরা একজন একজনের সাথে কমিউনিকেট করতেছি সেটার মাঝখানে কেউ যাতে আমার কমিউনিকেশনটা দেখতে না পারে, সেটার প্রাইভেসিটা হচ্ছে কমিউনিকেশন। আবার এট দ্য সেম টাইম ডেটা প্রাইভেসি, যেটা আপনারা অনেকেই অনেকগুলো উদাহরণ দিলেন। কেউ কেউ বললেন যে আমার আইডি পাসওয়ার্ড, কেউ কেউ বললেন আমার ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেটা প্রাইভেসির ভিতরে পড়ে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস মিলে আমাদের ইনফরমেশন প্রাইভেসি এই টার্মটা।
কমিউনিকেশন প্রাইভেসি এবং ডেটা প্রাইভেসি মিলিয়ে। তো আমরা এই চ্যাপ্টারটা যখন আপনারা পড়বেন, দেখবেন যে এই চ্যাপ্টারটার মধ্যে অনেক প্রাইভেসি রিলেটেড লস বা অ্যাক্ট, মানে আইন কানুনের নাম লেখা আছে। এগুলা স্যার কোনোটাই বাংলাদেশে প্রযোজ্য না। বাংলাদেশে এগুলা কোনোটাই প্রযোজ্য না, যেহেতু এটা একটা আমেরিকান টেক্সট বুক। সো আমেরিকার নিয়ম কানুন, আমেরিকার কনটেক্সটেই বইটা লেখা হয়েছে। কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে মোরলেস নাই বললেই চলে। সো এই জিনিসগুলো আমরা পড়বো না, আমরা যেগুলো যেগুলো আমাদের সাথে সংশ্লিষ্ট সেগুলো আমরা পড়বো। তো প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কি ধরনের ইনফরমেশন, এই সাউন্ড করেন না, তো কি কি ধরনের ইনফরমেশন ইয়া হইতে পারে, হ্যাঁ, প্রাইভেট ইনফরমেশন হইতে পারে, এগুলো আমরা একটু দেখি। প্রথমেই আসে হচ্ছে ফিনান্সিয়াল ডেটা। তাহলে ফিনান্সিয়াল ডেটা কিরকম? আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, আপনার আপনি কার সাথে কি লেনদেন করলেন না করলেন, হ্যাঁ, সেটার কার্ডের মনে করেন পিন নাম্বার, পিছনে একটা সিভিভি নাম্বার থাকে, হ্যাঁ, সেই নাম্বারটা, বা বর্তমান সময় আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো ইউজ করি, বিকাশ, নগদ, হ্যান-ত্যান। তো সেগুলা যে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার, হ্যাঁ, এই ধরনের সমস্ত ইনফরমেশন গুলো হচ্ছে কি প্রাইভেট। বুঝতে পারছেন? এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো আমরা চাই না অন্য কেউ জানুক। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করেন, নাহলে আমার মনে হবে যে ইন্টারনেট চলে গেল কিনা, না একাই কথা বলতেছি। আচ্ছা, তো এখানে অনেক ধরনের অ্যাক্ট আছে, এগুলো আমরা কোনোটাই পড়ার দরকার নাই, এগুলো আমাদের দেশে নাই যেহেতু কাজে নাই। তো এবার চলে আসি হচ্ছে যে ফিনান্সিয়াল ইনফরমেশনের মধ্যে, যে আচ্ছা স্যাররা আমাকে কেউ একজন বলেন তো, ধরেন আপনার নামে একটা দুর্নীতির অভিযোগ হয়েছে, অথবা ট্যাক্স ফ্রডের একটা অভিযোগ আসছে, যে আপনি ঠিকমতো ট্যাক্স দেন না বা দুর্নীতির একটা সম্ভাবনা আছে। তো গভর্নমেন্ট যে অথরিটি তারা এগুলা এনকোয়ার করে, ধরেন দুদক বাংলাদেশে, কিংবা ট্যাক্সের ক্ষেত্রে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো তারা আপনার ব্যাংকে ফোন দিয়ে বলল যে এই লোকের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আমার জানা দরকার। বলেন তো স্যাররা, ব্যাংকগুলো এখন কি করার উপায় আছে আর কি করতে পারে, বা নর্মালি তারা কি করবে? স্যার ব্যাংক আগে ওনার হিসাবে আর কি যেখানে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টেরই আর কি অ্যাকাউন্ট হোল্ডারকে জিজ্ঞেস করবে এরকম এরকম আপনার আর কি ইনফরমেশন চাচ্ছে, এখন আমরা কি করব? হ্যাঁ, গুড। তাহলে এটা হচ্ছে একটা ইস্যু। তাহলে চিন্তা করে দেখেন যে যদিও আপনার নামে একটা অভিযোগ আসছে অপরাধ রিলেটেড, কথা বুঝছেন, অপরাধ রিলেটেড একটা অভিযোগ আসছে, তারপরেও ব্যাংক কিন্তু আপনার প্রাইভেসিটা লঙ্ঘন করতেছে না, ঠিক না? তারপরেও আপনার ব্যাংক কি করতেছে, আপনাকে নোটিফাই করতেছে যে দেখেন এই গভর্নমেন্ট অথরিটি এই কারণে আপনার এই ইনফরমেশন চাচ্ছে, হ্যাঁ, আমরা কি আপনি এখন বললে দিব, না বললে দিব না? ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে এখন জি চিন্তা স্যার। করেন তো, যে কোনো একটা ব্যাংক, তাদের কাছে যদি গভর্নমেন্ট এনকোয়ারি করলে তারা সাথে সাথে ইনফরমেশন দিয়ে দেয়, আর আরেকটা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা এই ধরনের প্রাইভেসি পলিসি মেনটেন করে, আপনি নিজে যখন টাকা রাখবেন তখন কোন ব্যাংকে টাকা রাখবেন? যেটা স্যার প্রাইভেসি মেইনটেইন করে সেটাতে। আচ্ছা, কেন? আপনার তো মানে আপনি তো চুরি বা দুর্নীতি বা কোনো কিছু আপনার তো সম্ভাবনা নেই, ওটাতে রাখলে আপনার সমস্যা কি? স্যার এমনও তো হতে পারে কোনো হ্যাকার আমার ইনফরমেশন চাচ্ছে। না না, হ্যাকিং না, আমি এখানে বলতেছি হচ্ছে লিগ্যাল ওয়েতে, যে গভর্নমেন্ট অথরিটি জানতে যাচ্ছে এবং একটা মানে লেজিটিমেট রিজনেই জানতে যাচ্ছে। হ্যাঁ, ধরেন কারো নামে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, যে এখন তার ব্যাংক স্টেটমেন্টটা জানা দরকার, যে সে কার কার সাথে লেনদেন করে, অন্যান্য আরো দুর্নীতিবাজদের ধরার জন্য। তো সেটা তো একটা ভালো রিজন, তাই না? ঠিক না স্যাররা? এটা তো একটা মানে লেজিটিমেট রিজন, এটা তো এমন না যে অসাধু উপায়ে আমি ইনফরমেশন চাচ্ছি। তারপরেও ব্যাংক আপনাকে জিজ্ঞেস করেই এই ইনফরমেশনটা দিচ্ছে। তো এই যে স্যার একটু আগে বললেন যে যেখানে স্যার প্রাইভেসি বেশি সেখানে রাখবো, এইটাই হচ্ছে আমাদের হিউম্যান নেচার। আমাদের মানুষের একটা ইন মানে ইনট্রিনজিক একটা নেচার হচ্ছে যে যেখানে প্রাইভেসি বেশি সেটা আমরা পছন্দ করি। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম দেখা যেত যে দুই ভাই, হ্যাঁ, তিন ভাই আপনার এক রুমেই ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছি সবাই কিন্তু আলাদা আলাদা রুমে পছন্দ করি, কেন? প্রাইভেসি। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, মানুষের
একটা সহজাত একটা ন্যাচারালিস্টিক একটা ইনস্টিংক্ট হচ্ছে যে আমি প্রাইভেসি পছন্দ করি, যেখানে আমাকে প্রাইভেসি দিবে আমি সেখানেই যাব। যদিও আমি কিন্তু অপরাধ করতেছি না বা আমার অপরাধ করার সম্ভাবনাও নাই, তারপরেও আমি যেখানে প্রাইভেট থাকবে সেখানেই যাব। তাহলে দেখেন তো স্যাররা, প্রাইভেসিটা কি বিজনেসের সাথে সরাসরি রিলেটেড না? যেই ব্যাংকটা প্রাইভেসি প্রোভাইড করবে সেই ব্যাংকে ভালো ভালো বেশি বেশি ইনভেস্টররা আসবে না? জি স্যার। যেমন দেখেন যে আমাদের বিভিন্ন লোকেরা যে সুইজারল্যান্ডের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, কেন খুলে? এই যে স্যার প্রাইভেসির এই জন্য। প্রাইভেসির জন্য। সুইজারল্যান্ডে আপনি যতই বাংলাদেশ ব্যাংক থেকে চান, ডেটা চান, তারা দিবে না। ঠিক আছে? এই জন্য তারা বিভিন্ন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট। এবার চলে আসি আরো কিছু প্রাইভেট ইনফরমেশন, যেমন এটা এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ ইনফরমেশন। স্যার, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ডক্টর দেখাই, হ্যাঁ, ওষুধ টষুধ নেই, আমার প্রেসক্রিপশন, বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আমাদের মেডিকেল টেস্ট করাই। এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাইভেট ইনফরমেশন। কিন্তু বলেন তো স্যার, এই ইনফরমেশন কি প্রাইভেট থাকে? না স্যার। হ্যাঁ, কেন কেন থাকে না? ওই ডক্টরের চেম্বার থেকে বেরোইলেই ছবি তুলে নিয়ে ছবি তুলে নেই স্যার। বুঝতে পারছেন? তাহলে দেখেন যে আপনি একটা মনে করেন যে একটা অসুস্থতা নিয়ে আসলেন, হ্যাঁ, যদিও তার আপনার রোগ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে মেনলি দেখে যে তার কোম্পানির ওষুধ ডাক্তার লিখতেছে কিনা ভালো, কিন্তু সে তো আপনার মানে ছবি তুললে তো সবই নিয়ে গেল। হ্যাঁ, আপনার গোপনীয়তাটা কি বজায় থাকলো যে আমি একটা রোগ নিয়ে আসলাম ডাক্তারের কাছে, আরেকজন ছবি তুলে নিয়ে গেল? ঠিক না? জি তাহলে আমাদের হেলথ ইনফরমেশন, আমরা যত ধরনের মেডিকেল টেস্ট করাই, আমরা যত ধরনের ওষুধ মানে ডাক্তারের কাছে যখন যত প্রেসক্রাইব আমরা যে ওষুধগুলা নেই, এই সমস্ত কিন্তু আসলে হচ্ছে প্রাইভেট ইনফরমেশন, কিন্তু বাংলাদেশে এগুলো প্র্যাকটিস নাই বললেই চলে। এটার একটা উদাহরণ দেই। আপনারা কিম জং উন এনার নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ, ইনি কে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। হ্যাঁ, নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। তো সে যখন সাউথ কোরিয়াতে ভিজিটে গেছিল, হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক ইভেন্ট ছিল। অন্য কোনো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কখনো আসে নাই। সে যখন আসছিল, সে কিন্তু তার মানে পেশাব পায়খানার জন্য সে একটা নিজস্ব ল্যাট্রিন নর্থ কোরিয়া থেকে নিয়ে আসছিল। এই ল্যাট্রিনেই সে যে কয়দিন ছিল সেই কয়দিন বাথরুম করছে, এবং তার যে বাথরুমগুলা ছিল, যে তার যেই এক্সক্রেশন গুলা ছিল, এগুলা তারা আবার নর্থ কোরিয়া ফেরতও নিয়ে গেছে। এটার রিজনটা কি স্যার? এটা রিজন হতে Privacy. পারে যে প্রাইভেসি। প্রাইভেসি। এটার রিজন হচ্ছে প্রাইভেসি, কারণ আমাদের শরীরে যে এক্সক্রেশন গুলা বের হয়, ধরেন কফ থুতু থেকে শুরু করে ব্লাড বলেন বা পেশাব পায়খানা বলেন, যাই বলেন না কেন, এখানে প্রচুর জেনেটিক এবং হেলথ রিলেটেড ইনফরমেশন থাকে। ব্যাপারটা বুঝছেন? এই ইনফরমেশন গুলা তারা সাউথ কোরিয়ার লোকদেরকে বা আমেরিকার যারা গভর্নমেন্টের যারা গোয়েন্দা টাইপ থাকে তাদেরকে জানাইতে দিতে চায় না। এই জন্য এই জিনিসগুলাও তারা সাথে করে নিয়ে গেছে। তাহলে বুঝেন, হেলথ ইনফরমেশন কি প্রাইভেট? হুম, জি কি মনে স্যার হয়? প্রাইভেট, বাট বাংলাদেশের ক্ষেত্রে না। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে চিলড্রেন্স পার্সোনাল ডেটা। আচ্ছা স্যার, টিনেজার বুঝেন? টিনেজার, জি স্যার। হ্যাঁ, টিনেজার মানে কি? 18। হ্যাঁ, মানে টিন গুলা যেগুলা থাকে, হ্যাঁ, জি 13 স্যার। 14 যতগুলা সংখ্যায় টিন, এই বয়স 17, যাদের 18। তাদেরকে আমরা টিনেজার। হ্যাঁ, তারপরে প্রি টিন মানে হচ্ছে 10 থেকে 13, মানে যারা এখনো টিনেজার হয় নাই বাট প্রি টিন, আর 10-এর নিচে তো আমরা শিশুই বলি। এই ধরনের মানুষদের যাদের বয়স এখনো এই প্রিটিন, তারপর চিলড্রেন কিংবা টিনেজার, তাদের ইনফরমেশন হচ্ছে প্রাইভেট। তাদের ইনফরমেশন কি? প্রাইভেট। তাহলে তার নাম কি, সে কোথায় থাকে, তার বাসার ঠিকানা কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, সে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু কি প্রাইভেট ইনফরমেশন। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে কোনো অ্যাপস বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যদি তাদের যদি একটা ইউজার বেজের একটা বিশাল অংশ, যেমন ধরেন গেম,
হ্যাঁ? গেমস গুলা বাচ্চারাই খেলে বেশি। কিন্তু সে যদি এখন তাদের ডেটা কালেক্ট করে, যেমন যেমন কথার কথা তার বয়স বা ডেট অফ বার্থ, কিংবা সে কোন দেশে থাকে, কোন কোন জায়গায় থাকে, হ্যাঁ? এইগুলা কিন্তু অ্যালাউড না, আনলেস তার একজন গার্ডিয়ান সেটা কনসেন্ট দেয়। ব্যাপারটা বুঝছেন? তাহলে বাচ্চাদের প্রাইভেট ইনফরমেশন, মানে বাচ্চাদের যে পার্সোনাল ইনফরমেশন, সেগুলো কিন্তু প্রাইভেট। ইলেকট্রনিক সার্ভেলেন্স, এই যেমন মনে করেন যে, ধরেন আপনার বাসার উল্টা পাশের বাসায় একটা সিসিটিভি লাগানো আছে। হুম? আপনার বাসার উল্টা পাশে একটা সিসিটিভি লাগানো আছে। এখন আপনি ওই সিসিটিভিটার সামনে দিয়ে বাসা থেকে বের হন, ভার্সিটি আসেন, ভার্সিটি থেকে আবার বাসায় যান। তাহলে দেখেন তো যে ওই সিসিটিভিটা যে কন্ট্রোল করতেছে, সে আপনার টোটাল দৈনন্দিন জীবনের একটা ট্র্যাক পেয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, ট্র্যাক পেয়ে যাচ্ছে না, যে আপনি কয়টায় ঢুকেন, কয়টায় যান, তারপরে এ এ মানে কার সাথে আসতেছেন, কি করতেছেন না করতেছেন, এগুলা কিন্তু, মানে যদিও আপনার প্রাইভেট ইনফরমেশন, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আশেপাশে সমস্ত বাসার প্রত্যেকটা বাসায় তো এখন সিসিটিভি ক্যামেরা থাকে। ঠিক আছে? এখন তাদের কোনো কন্ট্রোলার, ক্যামেরার তো কোনো নিজস্ব ক্ষমতা নেই, বাট এই ক্যামেরা যে কন্ট্রোল করে, সে যদি এটা কোনো অসাধু কাজে ইউজ করে, হুম, চিন্তা করেন তো। হতে পারে না এরকম? জি স্যার। তাহলে এই যে এখানে অনেক কিছু আছে, এগুলা কিছু আমাদের পড়া দরকার নাই, আমরা জাস্ট যেটুকু আমি পড়াচ্ছি সেটুকুই দেখবেন। তো এখানে যে বিভিন্ন অ্যাক্ট বা বিভিন্ন আইন কানুনের বিষয় বলা আছে, এগুলো আমাদের কোনোটাই দরকার নেই। আচ্ছা, তো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। এইবার বলেন, ধরেন আপনি দারাজে, হ্যাঁ, কোনো শপিং টপিং বা অনলাইন শপিং করতে চাচ্ছেন, তখন কিন্তু স্যার আপনি আপনার, দেখেন আপনার কার্ডের নাম্বার, এমনকি পিছনে সিভিভি নাম্বার সহ আপনি দিয়ে দিচ্ছেন না কোনো একটা সার্ভারে? জি হ্যাঁ, স্যার। তারপরে ধরেন কথার কথা এসএসএল কমার্স এর মাধ্যমে পে করবেন, সেখানে আপনি বিকাশের নাম্বার পিন সহ দিয়ে দিচ্ছেন না? হুম? তাইলে এখন আমি এই যে একটু আগে জি বললাম যে ফিনান্সিয়াল ডেটা, প্রাইভেট ইনফরমেশন, কিন্তু এইসব ছাড়া তো এখন বর্তমান ডিজিটাল দুনিয়া চলাই মুশকিল। হ্যাঁ, তার মানে হচ্ছে যে, হ্যাঁ, সেটা একটা প্রাইভেট ইনফরমেশন হইতে পারে, কিন্তু নিজের কাজে এই প্রাইভেট ইনফরমেশন কিন্তু একটা প্রপার প্রপার কোনো একটা অথরিটি বলেন, কিংবা কোনো একটা ট্রাস্টেড সোর্স বলেন, তাদেরকে কিন্তু মানে শেয়ার করা লাগে, নাহলে নিজেই বিপদে পড়তে হবে। নাহলে তো আপনি যে অনলাইন ডিজিটাল মিডিয়ার, সরি ডিজিটাল যেই এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টের সুযোগ আপনি নিতে পারতেছেন না, আপনি যদি ওগুলো ইউজ না করেন। তার মানে হচ্ছে ইনফরমেশন প্রাইভেট হইতে পারে, বাট সেই ইনফরমেশন বিভিন্ন কাজে আমাদেরকে কালেক্ট করতে হবে। কিন্তু সেই কালেক্ট করার কিছু নিয়ম কানুন থাকতে হবে, কিছু রেগুলেশনস, রুলস রেগুলেশন থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি মানুষের প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এই প্র্যাকটিস গুলাই হচ্ছে কি ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস, অর্থাৎ যেই নিয়ম কানুনের মাধ্যমে আমরা, ঠিক আছে, যেই গাইডলাইন গুলোর মাধ্যমে আমরা মানুষের পার্সোনাল ডেটা কালেক্ট করতে পারি এবং ইউজ করতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখবেন যে একটা অর্গানাইজেশনের নাম লেখা আছে, OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো মেইন জিনিসটা হচ্ছে যে তারা 1980 সালে, চিন্তা করেন 1980 সালে কিন্তু ইন্টারনেট বা মানুষের হাতে হাতে মোবাইল ফোন এগুলা কিন্তু ছিল না। তখন কম্পিউটারও ওইভাবে মানুষের মধ্যে পপুলার ছিল না, ইভেন আমেরিকাতেও, বাংলাদেশের কথা বাদই দেন। হ্যাঁ, বাংলাদেশে সায়েন্টিফিক রিজন ছাড়া বা স্টাডি রিজন ছাড়া কোনো কম্পিউটার মানুষের হাতে ছিল না। এখন তো আমাদের ঘরে ঘরে সবার হাতে হাতে ল্যাপটপ, কম্পিউটার চলে আসছে। অথচ 1980 সালে তারা কিন্তু মানুষের ডাটা প্রাইভেসি নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, এবং সেই চিন্তা ভাবনা থেকে তারা কিছু গাইডলাইন দিয়ে দিছে যে মানুষ কিভাবে ইনফরমেশন কালেক্ট করবে। আচ্ছা, আমি একটা একটা করে বলি, আপনারা দেখেন। কালেকশন লিমিটেশন: the collection of personal data must be limited. All such data must be obtained lawfully and fairly with the subject's consent and knowledge. আচ্ছা, ইনফরমেশন আপনি নিবেন, ঠিক আছে, কিন্তু কতটুকু নিবেন? অনলি যেটুকু আপনার প্রয়োজন সেটুকুই আপনি
ইনফরমেশন নিবেন এবং সেটা অবশ্যই যার ইনফরমেশন নিবেন তার অনুমতি সাপেক্ষে। তাহলে এটার উদাহরণ কিরকম হতে পারে? ধরেন কথার কথা দারাজ। দারাজে লাগবে কি আপনার? হ্যাঁ? আপনার নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ঠিকানা লাগবে। এছাড়া কি আপনার আর কোনো ইনফরমেশন তার প্রয়োজন? হুম? না স্যার। যেমন কথার কথা আপনার এনআইডি কার্ডের নাম্বার কি তার দরকার আছে? এসব তো না তার স্যার। দরকার নেই। হ্যাঁ, তার দরকার হচ্ছে আপনার বাসার ঠিকানায় পৌঁছায় দেওয়ার জন্য একটা নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার শেষ। তাহলে এইটুকুই সে কালেক্ট করবে। আচ্ছা, কিন্তু এবার চিন্তা করেন আমরা যখন সোনারগাঁ ইউনিভার্সিটিতে অ্যাডমিট নিছি, সেখানে কিন্তু আমাদের এনআইডি নাম্বার কত, আমাদের বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলোও দেওয়া লাগছে। কেন? কারণ স্যার ওই যে সার্টিফিকেটে আমাদের এগুলা আসবে। গ্রেট। কারণ সার্টিফিকেটে শুধু আমার নামটাই লেখা থাকে তা না, আমার বাবার এবং মায়ের নাম সহ লেখা থাকে। ঠিক না? এই জন্য তারা কালেক্ট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশনের যে কালেকশনটা, হ্যাঁ, সেই কালেকশনটা রেকর্ড হচ্ছে তো? তো সেই কালেকশনটা আমাদের আহ, অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নিব। যেটা প্রয়োজন নাই সেটুকু আমরা নিব না। আচ্ছা, 2 নাম্বার, ডেটা কোয়ালিটি। পার্সোনাল ডেটা শুড বি অ্যাকুরেট, কমপ্লিট, কারেন্ট অ্যান্ড রেলেভেন্ট টু দ্য পারপাস ফর হুইচ ইট ইজ ইউজড। আচ্ছা, যেমন এবার উদাহরণ দেই। মনে করেন যে আমরা তো সবাই এনআইডি আছে। তো আমরা যখন এনআইডির ইনফরমেশন দিতে গেছিলাম কম্পিউটার অপারেটরের সামনে, বেটাকে বারবার বলছেন, ভাই আমার নামের বানান কিন্তু এটা, আমার জন্মদিন কিন্তু এটা, আমার বাবার নাম কিন্তু এটা, মায়ের নাম কিন্তু এটা, ঠিকানা কিন্তু এটা। তারপরেও যখন কার্ডটা পাইছেন ভুল আসছে না? জি স্যার। এরকম কারো হইছে আপনাদের যে স্যার, অনেকেরই হয়। হ্যাঁ, এত বলার পরেও, এত ঠিক করে দেওয়ার পরেও কম্পিউটার অপারেটর একটা ভুল করে আপনার কার্ড ভুল ভুল আনছে? অন্য অন্য কারো হয়েছে আপনাদের? আচ্ছা, যাই হোক, আহ, তো এরকম একটা কমন ঘটনা, এটা একটা খুব কমন জিনিস। তাহলে সেই ক্ষেত্রে কি ডেটার কোয়ালিটিটা ঠিক থাকলো, হ্যাঁ, অ্যাকুরেট বা কমপ্লিট, কারেন্ট মানে বর্তমান, হ্যাঁ, লেটেস্ট ইনফরমেশনটা কি মানে ভুল থাকলো না? তাহলে গভর্নমেন্টের কাছে যে রেকর্ডটা থাকলো আমার, সেই রেকর্ডটার কোয়ালিটি খারাপ হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা করা যাবে না। নাম্বার 3, পারপাস স্পেসিফিকেশন। The purpose for which the personal data is collected should be specified and should not be changed. তাহলে কোন কাজে আপনি ইনফরমেশনটা নিচ্ছেন সেটা আপনার ইউজারকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে আমি এই কাজে তোমার ডাটাগুলো নিচ্ছি, এবং এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। ধরেন 2025 সালে আজকে বলে নিলেন একটা, 2027 সালে আস্তে করে প্রাইভেসি পলিসি চেঞ্জ করে ফেলবেন। এটা করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে ইউজ লিমিটেশন। পার্সোনাল ডেটা শুড নট বি ইউজ বিয়ন্ড দ্য স্পেসিফাইড পারপাস। একই কথা অনেকটা। উইদাউট এ পার্সনস কনসেন্ট অর বাই দ্য অথরিটি অফ ল, একই জিনিস একটু আগে যেটা বলছি। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, সিকিউরিটি সেফগার্ড। পার্সোনাল ডেটা শুড বি প্রোটেক্টেড এগেইনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস, মডিফিকেশন ও ডিসক্লোজার। আচ্ছা, এইবার বলি, তাহলে এসএসএল কমার্স বা এই ধরনের কোনো একটা ট্রাস্টেড কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে আমরা আমাদের প্রাইভেট ইনফরমেশন দিলাম। তাহলে আমাদের এই যে প্রাইভেট ইনফরমেশন গুলো দিছি, এইটার সিকিউরিটির দায়িত্ব কিন্তু এসএসএল কমার্সের উপরই বর্তায়। এখন আমি দারাজে আমার কার্ডের নাম্বার দিলাম, আর দারাজের সার্ভার হ্যাক হয়ে আমার কার্ডের নাম্বার যদি এখন ইন্টারনেটে ঘুরে বেড়ায়, ঠিক আছে, তাহলে হবে? হুম? না স্যার। না, হবে না। তার মানে হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সিকিউরিটি সেফগার্ড কিন্তু সেই কোম্পানিকে দিতে হবে। আপনি যদি ইউজারের থেকে ডাটা কালেক্ট করেন, সেই ডাটা যাতে হারায় না যায়, হ্যাঁ, সেই ডাটা যাতে চুরি না হয়ে যায়, কিংবা ডাটাটা যাতে হ্যাক না হয়, প্রয়োজনে সেটার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করতে হবে, প্রয়োজনে সেটার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হায়ার করতে হবে, ডাটাবেজের এক্সপার্ট হায়ার করতে হবে, তাদেরকে যদি বেতন দেওয়া লাগে বেতন দিতে হবে। কিন্তু তারপরেও মানে যখনই আমি কোন কারো প্রাইভেট বা পার্সোনাল ডেটা কালেক্ট করতেছি এবং ইউজ করতেছি, তখন আমাকে অবশ্যই তার ডেটার সিকিউরিটিও প্রোভাইড করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তারপরে আসি। হ্যাঁ, আসি। তাহলে আসি হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন। আচ্ছা, পিপল শুড হ্যাভ দ্য রাইট টু রিভিউ দেয়ার ডেটা অ্যান্ড চ্যালেঞ্জ ইটস কারেক্টনেস অ্যান্ড টু হ্যাভ ইনকারেক্ট ডেটা চেঞ্জড।
তো এটার উদাহরণটা একটু আগে আমরা এনআইডি দিয়ে দিছিলাম যে এনআইডি তে যে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার রাইট বা অধিকার আপনার থাকতে হবে, বা আপনি একটা কোনো একটা ওয়েবসাইটে দেখলেন আপনার ইনফরমেশনটা ভুল আসছে, সেটা আপনার এডিট করার একটা সিস্টেম থাকতে হবে। আচ্ছা, and finally accountability, a data controller should be responsible for ensuring that the above principles are met. তার মানে কি যে যে একটা ডাটা কন্ট্রোলার বা একটা এই যে ডাটা প্রাইভেসি, এই একটা পলিসি থাকা লাগবে যে এই পলিসি যদি ব্রেক হয় তাহলে তার শাস্তির একটা ব্যবস্থা থাকবে বা লিগ্যাল একটা ফর্মালিটিজের ভিতর দিয়ে তাকে যেতে হবে। তাহলে এই যে আমরা কতগুলা গাইডলাইন দেখলাম, এই গাইডলাইনটা কত সালে দেওয়া স্যার? 1980। 1980। বুঝেন তো, আমি আজকে আপনাকে 2025 সালে পড়াইতেছি, অথচ তারা এই জিনিসটা 1980 সালেই চিন্তা করে রাখছে যে এরকম এরকম ব্যাপার কিন্তু হইতে পারে। আচ্ছা, সো এরকম একটা লাস্ট সেমিস্টারে আমি আপনাদের একটা প্রশ্ন দিয়েছিলাম কোনো একটা সেকশনে, এটা আপনাদেরও আসতে পারে নাও আসতে পারে, ঠিক নেই, যে সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার অ্যাপ্লিকেশনের কাজেই আপনার প্রচুর পরিমাণ ইউজারের ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন। তাহলে আপনি কিভাবে প্রাইভেসি পলিসিটা সেট আপ করবেন যাতে ইউজারের ইনফরমেশনও কালেক্ট করা যায়, আবার এট দ্য সেম টাইম তাদের প্রাইভেসি বা এই ব্যাপারগুলোও যাতে নষ্ট না হয়? এরকম একটা প্রশ্ন আমি করছিলাম। তো সেটার প্রশ্ন কিন্তু ওই যে এই গাইডলাইনগুলো দিয়েই দেওয়া যায়। হ্যাঁ, যেমন উদাহরণ বলি, নোটিস। আচ্ছা, an individual has the right to know if his or her personal data is being collected and any data must be collected for clearly stated legitimate purpose. নোটিস মানে কি? তাকে নোটিস করতে হবে, তাকে জানাইতে হবে, এই আমি কিন্তু তোমার ইনফরমেশন নিব। স্যার আমরা যখন গুগল প্লে স্টোর বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি, দেখেন না ফার্স্টেই ওরা জিজ্ঞেস করে যে আমরা কিন্তু ক্যামেরার অ্যাক্সেস নিব, আমরা কিন্তু মাইক্রোফোনের অ্যাক্সেস নিব, আমরা তোমার কন্টাক্টস বা তোমার মেমোরি অ্যাক্সেস নিব, হ্যাঁ তুমি রাজি আছো কিনা, এরকম একটা নোটিফিকেশন আসে না? হুম, জি স্যার। মোবাইলে অ্যাপসের সময় এরকম ফার্স্টেই জিজ্ঞেস করে না যে জি স্যার, দিস অ্যালাউ অ্যাপ, অ্যাক্সেস। হ্যাঁ এই সেন্সর গুলা ব্যবহার করো, এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু আপনাকেও দিতে হবে। হ্যাঁ, সেকেন্ড চয়েস, an individual has the right to not to elect not to have his or her personal data collected. So তার এক স্বাধীনতা থাকতে হবে যে আহ, আমি এই অ্যাক্সেস দিব, এই অ্যাক্সেস দিব না। যেমন আমরা অনেক সময় জিপিএস অ্যাক্সেস বন্ধ করে রাখি না বিভিন্ন অ্যাপসের, বা জি লিমিটেড স্যার। অ্যাক্সেস দেই যে যখন আমি ইউজ করব তখন তুমি নিও, এটা ছাড়া দরকার নেই। হুম, আচ্ছা, তারপরে আসি হচ্ছে ইউজ। An individual has the right to know how personal data will be used and the right to restrict its use. আচ্ছা, তাহলে আপনি যদি ইভেন ডাটা সেলও করেন অন্য কোনো থার্ড পার্টি অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং কোম্পানির কাছে, সেটাও তার জানার অধিকার আছে। সেটাও একজন ইউজারের জানার অধিকার আছে যে আমার ইনফরমেশনটা আমি যে দিচ্ছি সেটা আমার ইউজের জন্যই দিচ্ছি, কিন্তু আমার ইনফরমেশনটা আরেকজনের কাছে সেল হইতে পারে, সেটা তার জানার অধিকার আছে। এবং একবার ইনফরমেশন দেওয়ার পরে সে চাইলে এই ইনফরমেশনটা আবার রিভোক করতে পারে। সে চাইলে বলতে পারে যে না, আগে অ্যাক্সেস দিছি এখন দিব না, আগে অ্যাক্সেস দিছি এখন আর আমি দিতে রাজি না, এরকম কোথাও সে বলতে পারে। আচ্ছা, সিকিউরিটি, ওই যে আগেই বলছি যে অর্গানাইজেশনস মাস্ট ইমপ্লিমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল এন্ড অর্গানাইজেশনাল মেজার্স টু প্রোটেক্ট পার্সোনাল ডেটা অ্যান্ড ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো হোয়াট দিস মেজার্স আর। এই যে বললাম যে একটা সার্ভারের মধ্যে ইনফরমেশন রাখলেন, এখন সেই সার্ভার থেকে যদি হ্যাক হয়, সেই হ্যাক থেকে বাঁচার জন্য একটা কোম্পানি কি কি মেজার নিছে এটা তার জানার অধিকার আছে, এটা একজন ইউজারের জানার অধিকার আছে। আপনি গুগলে যে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে রাখছেন, আপনার আপনার ছবি দিছেন, আপনার নাম দিছেন, ইনফ্যাক্ট আমরা অনেকেই গুগল ফটোজ ইউজ করি যেখানে আমাদের পার্সোনাল ফটোগুলা কিন্তু এখানে ব্যাকআপ থাকে। তাহলে এই যে আমার পার্সোনাল ফটো, এটা যে গুগল থেকে হ্যাক হবে না বা এক্সপোজড হবে না, এটার গ্যারান্টি কি? এটার জন্য গুগল কি কি সিকিউরিটি মেজার নিতে, এটা জানার একটা অধিকার আছে না আমার? হুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি হ্যাঁ, স্যার। ওকে। আচ্ছা, তারপরে চলে আসি সিকিউরিটি গেল, কারেকশন। কারেকশন হচ্ছে an individual has the right to challenge the accuracy of the data
অ্যান্ড টু প্রোভাইড কারেক্টেড ডেটা। তাহলে কারো যদি ইনফরমেশন ভুল থাকে, কোনো সার্ভারে যদি দেখায় যে আমার নামটা ভুল অথবা আমার ডেট অফ বার্থটা ভুল, তাহলে সেটা চেঞ্জ করারও আমার একটা অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। অ্যান্ড ফাইনালি এনফোর্সমেন্ট, অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু সিক লিগাল রিলিফ থ্রু অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলস টু প্রোটেক্ট প্রাইভেসি রাইটস। তো কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রাইভেসি যদি লঙ্ঘন হয়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলের মাধ্যমে আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। এই রাইটসও আপনার আছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টগুলা দিয়েই কিন্তু ওই প্রশ্নটার অ্যান্সার দেওয়া যায় যে আমি যখন অ্যাপস বানাবো তখন এই কাজগুলো আমি ইমপ্লিমেন্ট করব, যাতে আহ, যাতে ইউজারের প্রাইভেসিও নষ্ট না হয়, আমিও আমার ইনফরমেশন কালেক্ট করতে পারি। আচ্ছা, আর আর বেশি জিনিস করব না। একটা ইম্পর্টেন্ট, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। যেটা বলতেছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আপনাদের মিডের খাতা, হ্যাঁ, এটা কবে দেখতে পারবেন? মানে খাতা তো দেখা শেষ। ফ্রাইডেতে। হ্যাঁ, আমি আপনাদের মনে হয় সিআর এর সাথে আমি কথা বলছিলাম, ফ্রাইডেতে আপনাদের দুপুর 1টায় ছুটি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যদিও 2টা থেকে ক্লাস, আমি একটু আগেই এসে পড়বো। আপনারা একটু 1টার পরে থাইকেন, খাতাটা দেখা যায়, হ্যাঁ, ঠিক 606 আছে। থেকে খাতাটা দেখা যায়। এটা একটু আপনাদের গ্রুপে বলে দিন যে ওকে স্যার। আমি, আমার যদিও 2টা থেকে ক্লাস ফ্রাইডেতে, কারণ আমি দরকারলি একটু আগেই আসলাম, নামাজটা পড়লাম এখানে। ওকে স্যার। ঠিক আছে, 6 নম্বর না রুম? হ্যাঁ, মানে স্যারদের যেটা রুম ওকে 606। স্যার। হ্যাঁ, ওকে। এখানে একটু আসেন, আমি আপনাদের খাতা দেখে রাখছি। তারপরেও একবার আপনাদের দেখাই নিব, যদি কোনো মিস্টেক বা কোনো ভুল টুল থাকে এগুলা ঠিকঠাক করে পরে আমি ফাইনাল জমা দিয়ে দিব খাতাটা। তাহলে শুক্রবার দুপুর 1টার পর একটু থাকেন। আচ্ছা, এবার আমরা আর 2টা ইথিক্যাল বিষয় নিয়ে একটু আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দিব। প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা না হচ্ছে ডেটা ব্রিচ। হ্যাঁ, আচ্ছা, একটু আগে আপনাদের বলছিলাম যে কোনো কারণে যদি আহ, মানে আমি তো আমার ইনফরমেশন রাখতেছি, হ্যাঁ, রাইট, আমার ইনফরমেশন আমি বিভিন্ন সার্ভারে ট্রাস্টেড ওয়েবসাইটে রাখতেছি, ভালো। ধরেন কোনো কারণে আল্লাহ না করুক সেই ওয়েবসাইট থেকেই আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো একটা ইস্যু হইলো, এবং এটার কারণে মিলিয়নস অফ ইউজারের পার্সোনাল ডেটা এক্সপোজড হয়েই গেল। এই জিনিসটাকে আমরা বলি ডেটা ব্রিচ। এই জিনিসটাকে আমরা কি বলি? ডেটা ব্রিজ। আচ্ছা, ডেটা ব্রিচ মানে হচ্ছে, ধরেন কথার কথা, আপনি দারাজে আমরা তো সবাই আমাদের কার্ড টার্ড বা এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে রাখছি, ঠিক না? এখন কোনো কারণে দারাজের সার্ভার থেকে এই সবার মনে করেন যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন এক্সপোজড হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, যে কথাটা আমরা বলি। এখন আমাকে আপনারা যেটা বলবেন, ঠিক আছে, সেটা হচ্ছে, বলেন তো, দারাজের জন্য, ঠিক আছে, তারা যখন বুঝতে পারলো যে আমাদের মিলিয়নস অফ রেকর্ড এটা এক্সপোজড হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে বা এটা অন্য কারো হাতে চলে আসছে, তারা এখন আমাদেরকে জানাবে কিনা যে আপনাদের কার্ড কিন্তু ইয়ে হয়ে গেছে, কার্ডের ইনফরমেশন লিক হয়ে গেছে, তাড়াতাড়ি কার্ডটা রিমুভ করেন, পাসওয়ার্ড চেঞ্জ করেন। এই জিনিসটা দারাজ আমাদেরকে জানাবে কিনা, একটু চিন্তা করে বলেন তো। না স্যার। স্যার, না জানানোর সম্ভাবনা বেশি। জানালে তাদের হ্যাঁ, একটা বা কোম্পানি। অন্যরা একটু বলেন তো দেখি কি, কার কি আইডিয়া। স্যার ভুলেও জানাবে না, কারণ হচ্ছে হলো সে যদি জানায় আমাদেরকে তাহলে তার কোম্পানির সঙ্গে আমাদের মানে মেন্টালিটিটা হয় এমন হবে যে তার কোম্পানিতে কোনো প্রকার সিকিউরিটি নেই। সিকিউরিটি তাই নেই, গুড। এখানে, হ্যাঁ, তাই এখানে হ্যাঁ, কেউ কোনো কিছু কাজও করতে চাইবে না এবং তাদের কোম্পানি থেকে কেউ মানে কোনো অর্ডারও করতে চাইবে না, এখানে কোনো অ্যাকাউন্টও করবে না। হ্যাঁ, সেইটাই। অনেকটা এরকম যে ধরেন আপনারা বন্ধুদের মধ্যে শুনলেন যে সবার বিকাশ থেকে টাকা চলে যেতেছে, শোনা মাত্রই আপনি কি করবেন? দৌড় দিয়ে নিচে গিয়ে বিকাশে যা টাকা ছিল তুলে নিয়ে আসবেন, ঠিক না? এবং আর বিকাশ ইউজ করবেন না, আনইনস্টল করে দিবেন বিকাশ। তাহলে এটা একটা বড় এথিক্যাল সমস্যা যে, দেখেন, একদিকে সে যদি ইউজারের কথা চিন্তা করে, যে ধরেন কথার কথা 2 লক্ষ ইউজারের কার্ডের ইনফরমেশন আপনার এক্সপোজড হয়েই গেছে, কারণ কোনো কোনো মানুষই পারফেক্ট না, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও পারফেক্ট, কোনো না কোনো সাইবার সিকিউরিটি একটা
ইস্যু ইস্যু থেকে আপনার ডেটা ব্রিচ হইতেই পারে। কিন্তু এখন সে যদি ইউজারদেরকে জানায়, প্রথম যে ব্যাপারটা হবে ইউজাররা প্যানিক করবে এবং এই প্যানিকের কারণে তার যেই এক্সিস্টিং ইউজার বেসটা আছে সেটা অনেকখানি কমে যাবে। নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস চিন্তা করেন, আপনারা স্টক বোঝেন? স্টক বা শেয়ার, এই জিনিস ব্যাপারগুলো কি বুঝেন? জি স্যার। হ্যাঁ। তো একটা কোম্পানির স্টক কিন্তু কোম্পানির রেপুটেশনের সাথে সরাসরি কানেক্টেড। এখন আপনার কোম্পানির রেপুটেশন যদি ভালো থাকে, স্টকের প্রাইস ভালো থাকবে। যেই আপনার কোম্পানির রেপুটেশন খারাপ হবে, সাথে সাথে কিন্তু কোম্পানির স্টকে একটা এফেক্ট পড়বে এবং তারা কিন্তু এই এফেক্টটা ফেলতে চাইবে না, কারণ স্টক ছাড়া ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা করবে কিভাবে? তাহলে চিন্তা করেন তো, এটা একটা এথিক্যাল প্রবলেম না? যে একদিকে তো ইউজারদের জানানো দরকার, হ্যাঁ, কারণ নাইলে আপনার কার্ডটা যে এখন এক্সপোজ, আপনাকে জানানো দরকার না যে ভাই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, আপনার কার্ডে কিন্তু মানে কোনোভাবে এটা লিক হয়ে গেছে। একদিকে এটা কিন্তু জানানো প্রয়োজন এবং একটা এথিক্যাল কোম্পানি হলে তারা হয়তো জানাইতে চাইতেও পারে, কিন্তু জানাবে না কেন? কারণ এটা জানালে তার নিজের ব্যবসারই লালবাতি জ্বলার সম্ভাবনা থাকে। হুম, এটা একটা প্রবলেম না? এথিক্যাল ইস্যু না? জি স্যার। হ্যাঁ, তো এই যে আপনারা যে মিড টার্ম দিচ্ছেন, হ্যাঁ, বা এতদিন পর্যন্ত যা পড়ছেন, আমি আপনাদের বলছিলাম না যে এথিক্সের বিষয়গুলো কোনো স্ট্রিক্ট কোনো অ্যান্সার নাই যে এইটাই উত্তর। হুম, এটার হ্যাঁ উত্তর, ঠিক আছে, না নাও উত্তর। উত্তর। আপনি জি এখন স্যার। কিভাবে কিভাবে কোনটা ডিফেন্ড করবেন এটা আপনার উপর নির্ভর করে। আমি ওইটাই দেখতে চাই যে এথিক্যাল থাকতেছেন কিনা। আসলে এথিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে আপনার কোম্পানির ক্ষতি হইলেও তাকে জানান। এটার রিজনটা এবার বলি। কারণ আপনি এখন হয়তো জানাইলেন না যে মিলিয়নস অফ ইউজারের ইনফরমেশন লিক হয়েছে, কিন্তু এটা 2 দিন পরে কিন্তু মিডিয়ায় আসবেই। তখন ইউজারদের মাইন্ড মেন্টালিটিটা কেমন হবে? যে কোম্পানিটা জানতো 2 সপ্তাহ আগে যে আমার কার্ডটার ইনফরমেশন লিক হয়েছে, তারপরেও আমাকে জানায়নি। এই কোম্পানিকে আর কেউ বিলিভ করবে? না স্যার। করবে না। সেটা কিন্তু আরো গ্রেটার লস। ঠিক আছে? সেই সেই ক্ষেত্রে আপনার টোটালি মানে ব্যবসাটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা ইথিক্যাল ইস্যু নিয়ে বলবো, সেটা হচ্ছে কনজিউমার প্রোফাইলিং। প্রোফাইলিং এই বিষয়টা কি বুঝেন স্যাররা কেউ? স্যার, প্রোফাইলিং, কনজিউমারের প্রোফাইল ক্রিয়েট করা এমন কিছু? হ্যাঁ, ওটা তো ওয়ার্ডেই বোঝা যাচ্ছে। আচ্ছা, যেমন ধরেন কথার কথা, তানভীর আহমেদ স্যার আছেন? স্যার, মার্কেটিং বা ব্র্যান্ডিং এর জন্য কনজিউমারকে কোনো ক্যাটাগরাইজ করার প্রক্রিয়া? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, মেইনলি প্রোফাইলিং মানে হচ্ছে স্যার, আপনি আমি আলাদা মানুষ, আলাদা সত্তা, আলাদা পার্সোনালিটি, ঠিক আছে, কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমাদের চয়েস এগুলোর মধ্যে খুব একটা ইউনিকনেস নাই। ঠিক আছে, মনে করেন কথার কথা শীত পড়লো, এখন আপনি চিন্তা করতেছেন যে আমার একটা হুডি কেনা দরকার। হুম, শীতকালে আসছে, একটা নতুন একটা জ্যাকেট বা একটা হুডি টুডি কিনবো। তো এইটা আপনি আপনার একজন বন্ধুরে বললেন যে এই ভালো কোনো হুডির পেজ থাকলে আমার একটু দিস তো, এরকম একটা মেসেজ দিলেন। হঠাৎ আপনি ফেসবুকে এসে দেখলেন হুডির অ্যাডভার্টাইজমেন্ট, হুডির সব পেজ, একটু পর পরে হুডির হুডি রিলেটেড ভিডিও আসতেছে। এরকম কি হয় আপনাদের সাথে? জি স্যার। স্যার, হয়। মুখে বললেও এই কাজ হ্যাঁ, হয়ে যেত। মুখে বললেও হয়। জি সবচেয়ে স্যার, মজার হয়। বিষয়টা হচ্ছে মাঝে মাঝে মনে চিন্তা করলেও আইসা পড়ে। মানে আপনি এখনো, একটা তো হচ্ছে সার্চ দেওয়া কিংবা কাউকে বলা বা মুখে বলা, এটা তো একটা বিষয়। মাঝে মাঝে মনে মনে চিন্তা করতেছেন সকালবেলা উঠা একটা জিনিস, এটা বিকাল বেলায় আপনি দেখবেন যে অ্যাড এসে পড়ছে এবং আপনার কাছে মনে হবে আরে শালা এটা কি জিনিস, এটা কি আমার মানে মাইন্ড রিড করতেছে নাকি? আচ্ছা, ওই যে একটু আগে বললাম যে আসলে আমরা নিজেদের যতটা ইউনিক মনে করি, আমি এতটা ইউনিক না। যেটা হচ্ছে যে আপনার যেমন আমরা যে এই ক্লাসটাতে আছি, আমাদের কিন্তু মোটামুটি কাছাকাছি সবারই এজ কাছাকাছি। হ্যাঁ, আমাদের ইকোনমিক স্ট্যান্ডার্ড, আমাদের সোশ্যাল মিডিয়া কনজাম্পশন, তারপর পছন্দ অপছন্দ, এগুলো কিন্তু স্যার কাছাকাছি লেভেলের। ওই যে শীতকাল আসছে, আপনিও যেমন ভাবতেছেন হুডি কিনবো, আপনার বন্ধুও ভাবতেছে হুডি কিনবো। ব্যাপারটা বুঝছেন? সে অলরেডি জিনিসটা সার্চ দিয়ে ফেলছে।
এখন যেই এআই বা যাই অ্যালগরিদম গুলা থাকে সে চিন্তা করে যে আচ্ছা এও সোনারগাঁওতে পড়ে এও সোনারগাঁওতে পড়ে, হ্যাঁ এর সাথে এই অনেকগুলা গ্রুপ চ্যাটের মধ্যে আছে, ও যেহেতু হুডি সার্চ দিচ্ছে তাহলে একেও হুডির একটা অ্যাড দেখাই দেখি, তারও লাগতে পারে, তারও বিষয়টা লাগতে পারে। এই জন্য আপনার কাছে অনেক সময় মনে হবে কি যে আমি মনে হয় যে আমার মাইন্ড রিড করে ফেলছে, হ্যাঁ আমি একটা জিনিস চিন্তা করছি সেটা চলে আসছে, কিন্তু আসলে কিন্তু ওরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার কাছাকাছি সিমিলার এজ, সিমিলার ইকোনমিক কন্ডিশন, সিমিলার চয়েস, এই ধরনের লোকেরা এই জিনিসটা সার্চ করছে, সো আপনাকে ওটা দেখায় দেখতেছে যে আপনারও ভালো লাগতে পারে। তাহলে এই জিনিসগুলোর জন্য আমরা যেই টেকনিকটা ইউজ করি সেটার নাম কি? কনজিউমার প্রোফাইলিং। এখন প্রোফাইলিং ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। হুম। যেমন পুলিশ কিংবা ধরেন ডিটেকটিভ তারাও কিন্তু প্রোফাইলিং করে। তারা ধরেন কথার কথা একজন সন্ত্রাসীর সব ক্লু পাওয়া যায় নাই, 2-3টা ক্লু পাওয়া গেছে, বাট এই 2-3টা ক্লু থেকেই সে আস্তে আস্তে একটা প্রোফাইল বানানোর চেষ্টা করে, এবং সে কিন্তু তারপরে দেখা যায় যে স্পেশালি যেসব পুলিশরা একটু হাই লেভেলের, মানে ধরেন বিসিএস দিয়ে যেসব পুলিশরা আসে তারা কিন্তু হায়ার লেভেল এডুকেশন তাদের থাকে, তাদেরকে অনেক ক্ষেত্রে ট্রেনিং এর জন্য বাইরেও পাঠানো হয়, হ্যাঁ তাদের ক্রিমিনাল সাইকোলজি বা এই রিলেটেড সাবজেক্ট পড়তে হয়, তাদের কিন্তু এই মানুষের প্রোফাইলিং শিখতে হয়, বুঝছেন? সন্ত্রাসী বা অপরাধের ধরন থেকেই তারা বুঝতে পারে যে এই অপরাধী কে হইতে পারে, এবং সেখান থেকে তারা অনেকখানি মানে তাদের যে টোটাল ডেটা সেটটা থাকে সেটা অনেকখানি ছোট করে ফেলতে পারে। দেখা যাচ্ছে এরপরে জাস্ট মানে মাত্র 5 জন সাসপেক্টেড চলে আসে, এই 5 জনের মধ্যে একজন অপরাধী থাকে। তাহলে এই ধরনের জিনিস, এই টেকনিক গুলাকে আমরা বলি প্রোফাইলিং। তো ভালো কথা, প্রোফাইলিং করবেন। প্রোফাইলিং করার জন্য খুব কমনলি ইউজড যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে কুকিজ। স্যার এই কুকিজটা কখনো শুনছেন? কুকিজ বিভিন্ন স্যার ওয়েবসাইটে যাওয়ার পর লেখা আছে হ্যাঁ, অ্যাকসেপ্ট অল কুকিজ অ্যাকসেপ্ট এরকম অল কিছু। কুকিজ, ভেরি গুড। তাহলে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমাদেরকে বলে যে তোমরা কুকিজ দাও বা অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস বা অনলি যেটা প্রয়োজনীয় কুকি সেটা, অথবা ডু নট অ্যাকসেপ্ট এরকম বাটন দেয়। সো কুকিজ হচ্ছে মূলত ওই ওয়েব সার্ভার থেকে একটা টেক্সট ফাইল আপনার আপনার কম্পিউটারে আপনার ব্রাউজারের মধ্যে সেভ হয়, এবং সেটা দীর্ঘ সময় আপনার ব্রাউজারের মধ্যে বসে থাকতে পারে। সেটা দীর্ঘ সময় এই ব্রাউজারের মধ্যে কুকিজটা বসে থাকতে পারে। আচ্ছা, বেশি সময় নাই, এটাই লাস্ট। তো এই কুকিজটার মাধ্যমেই মূলত আপনার ইন্টারনেট ট্রাফিক, আপনার চয়েস, আপনি কোন ওয়েবসাইটে যান, কি করেন না করেন, এগুলো সব ট্র্যাক করা যায়। ঠিক আছে, এগুলো সব ট্র্যাক করা যায়। তাহলে এইটা এক ধরনের প্রাইভেসি লঙ্ঘন না স্যার? চিন্তা করে দেখেন তো। জি স্যার। হ্যাঁ, তো কুকিজটা কেন লাগে? কুকিজটা আসলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্যই লাগে। যেমন কথার কথা আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেই ওয়েবসাইটে কিছু কাজ করলেন, করে বের হয়ে গেলেন। এরপরে যখন আবার আসবেন আপনি যাতে ওই লাস্ট যেই অবস্থায় রেখে গেছেন সেইখান থেকে চালু করতে পারেন, এই জন্যই কিন্তু কুকিজ গুলা আপনাকে ট্র্যাক করতে থাকে বা আপনার আপনার অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করতে থাকে। কিন্তু আবার একদিকে চিন্তা করেন যে কুকিজ গুলা আমি ট্র্যাক করতেছে আমার সমস্ত অ্যাক্টিভিটি, আমি কোন ওয়েবসাইটে যাই, কি দেখি না দেখি, কি করি না করি, সমস্ত জিনিস কিন্তু আমার এই ব্রাউজারের কুকি গুলো ট্র্যাক করার ক্ষমতা রাখে। হ্যাঁ, সেটা কিন্তু একদিকে আমার নিজের প্রয়োজনের জন্য আমি দিচ্ছি, কিন্তু আবার এটা তো আমার প্রাইভেসিরও একটা লঙ্ঘন হয়ে দাঁড়ায়। সো এই কুকিজের মাধ্যমে কোম্পানিগুলা কনজিউমার প্রোফাইলিং করে, প্রোফাইলিং এর মাধ্যমে মার্কেটিং করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, এবং এর মাধ্যমে আপনার কোম্পানির সেল বৃদ্ধি পায়। হুম, আমরা ডিজিটাল মার্কেটিং এর নাম শুনছি না স্যার? ডিজিটাল মার্কেটিং, কেউ আছেন ডিজিটাল মার্কেটিং করেন বা জি স্যার, করার আমাদের আছে আর কি, ব্যাচে আছে, কিন্তু এখানে হয়তো আজকে ইয়ে হ্যাঁ, নাই। তাহলে ডিজিটাল মার্কেটিং এর স্যার কাজই আমি হচ্ছে করি। এরকম, মানুষের প্রোফাইলিং বানানো, তাদেরকে যার যেটা প্রয়োজন সেটা তাকে দেখানো, হ্যাঁ যাতে সেল বৃদ্ধি পায়। হুম, ধরেন আমি কথার কথা আমি একটা প্রোডাক্ট আনলাম বাজারে, এখন এটা সেল বাড়ানো দরকার, তখন আমি ডিজিটাল মার্কেটিয়ার হায়ার করি। তো এই ধরনের বিষয়গুলা কিন্তু মানুষের একটা এথিক্যাল একটা প্রবলেম থাকে যে একদিকে কুকি অ্যাকসেপ্ট করলে আমার কোনো প্রাইভেসি থাকতেছে না, আরেকদিকে কুকি অ্যাকসেপ্ট না করলে ওই অ্যাপসটা আমি ইউজ করতে পারতেছি। তো এই বিষয়গুলা, তো দেখবেন যে পপুলার যে ওয়েবসাইট গুলা থাকে তারা কিন্তু সবসময় জানায় দেয় যে আমি কিন্তু অ্যাকসেপ্ট অল কুকিজ। তো আপনারাও যখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন বা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবেন বা যে কোনো ধরনের যে কোনো প্ল্যাটফর্মের জন্য যখন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপ করবেন, সব সময় প্রাইভেসি বিষয়গুলো মাথায় রাখবেন যে
ইউজারকে কিন্তু জানায় করতে হবে। কালেক্ট ইনফরমেশন আমি অবশ্যই করব, কিন্তু সেটা একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। স্যার জি স্যার। এই লামিয়া আপনাকে কিছু বলছিল আর কি, ক্লাস শেষ করার কথা 7:30 হ্যাঁ, এর মধ্যে। 7:30টার মধ্যে আমি শেষ। হ্যাঁ আমার একটু আর স্যার পড়ানো একটু। শেষ। আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদের ক্লাস এন্ড করে দিব। ওকে স্যার। আমি দেখছি, মেসেজটা দেখছি। তাহলে হচ্ছে ওইটাই বললাম যে আপনাদের মিড টার্মের খাতা দেখা শেষ অনেক আগেই, বাট একটা ক্লাস, ও আচ্ছা, একটা মেকআপ ক্লাসও নিব। আহ, আমি এটা নিয়ে গুগল ক্লাসরুমে একটা পোস্ট দিব যে কবে মেকআপ ক্লাসটা নিব। আপাতত এখন না, পরে আমি জানাবো। হ্যাঁ, একটা মেকআপ ক্লাস মানে লাস্ট উইকের ক্লাসটা আমি আমার আব্বুকে নিয়ে একটু হাসপাতালে গেছিলাম, এই কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। কামরুন নাহার, Yes, sir. Yes, sir. ইয়াসমিন ইয়াসমিন আক্তার, Present, sir. মাহমুদুল হাসান, মুমতাহিনা হক জারিন, মুসলিমা বিনতে আহসান, সাইমুল হক, ইয়েস স্যার। মেহেদি হাসান, মেহেদি হোসেন। হ্যাঁ, মুসলিম আমি দিয়েছি, প্রেজেন্ট দিয়েছি। মেহেদি হোসেন, আছেন? গিরিশচন্দ্র হাওলাদার, ইয়েস স্যার। সিয়ামুল ইসলাম পায়েল, মেহেদি হাসান প্রান্ত, ইয়েস স্যার। রাগিব ইশরাক, তানভীর আহমেদ, লামিয়া আক্তার রুনা, স্যার লামিয়া বাসে, ও আর কি এতক্ষণ অ্যাক্টিভ ছিল। জাভেদ ওমর, প্রেজেন্ট স্যার। সুনিতা রানী সরকার স্বর্ণা, মামুন, সুলতানা আক্তার, মেহেদি জাহান, আমির হোসেন, প্রেজেন্ট স্যার। হান্নান আলী, জহিরুল শেখ, আছেন? আবির হাসান মেহেদি, প্রেজেন্ট স্যার। Sir, আমার প্রেজেন্টটা হ্যাঁ দিচ্ছি। গোপাল চন্দ্র দাস, দিচ্ছি। গোপাল চন্দ্র, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, প্রেজেন্ট স্যার। আচ্ছা, স্যার গোপাল চন্দ্র। হ্যাঁ দিছি, গোপাল চন্দ্র দেওয়া আছে। রাইসুল ইসলাম আছেন? সাব্বির আহমেদ শিফাত, Yes, sir. মশিউর রহমান, Yes, sir. আতাউর রহমান, ইয়েস স্যার। গোলাম মোস্তফা, ইয়েস স্যার। এমডি আলামিন, ইয়েস স্যার। জিশান মৃধা শাওন, মিজান আশরাফ, এমডি মিজান আশরাফ। আচ্ছা, আর কে জানি বলছিলেন প্রেজেন্ট? স্যার আমি সুলতানা আক্তার। কি নাম? সুলতানা। সুলতানা। আচ্ছা, আর কেউ আছেন? স্যার ওই যে তানভীরের নেটের সমস্যা আছে। কার নাম বলেন তো? তানভীর জি। আহমেদ। আচ্ছা, আর কেউ? ওকে, আমি রেকর্ডটা অফ করে দিই।